আপনি কি কখনো ভেবেছেন যে জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি কোথা থেকে আসে? কখনো কখনো সেই মানুষটি যাকে পৃথিবী অবহেলা করে দেয় কোনো ভেঙে যাওয়া স্বপ্নকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার শক্তি হয়ে দাঁড়ায়। আজকের গল্পটি তেমনই এক যুবকের, যাকে কেউ চিনত না, কেউ জানত না, কিন্তু একদিন সেই যুবকটি এক পক্ষাঘাতগ্রস্ত ভলিবল তারকার জীবন বদলে দেওয়ার কারণ হয়ে দাঁড়াল। কিভাবে একটি সাধারণ হাত, একটি সত্য নিয়ত আর সামান্য একটু আশা মৃত্যুর মতো ভয়কেও হারিয়ে দিল, তা আপনি এই ভিডিওতে অনুভব করতে পারবেন। যদি আপনিও সম্পর্কের উষ্ণতা আর মানবতার শক্তিতে বিশ্বাস রাখেন, তবে এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিদিন একটি নতুন শিক্ষা, একটি নতুন আলো নিয়ে আসে। নিচে কমেন্টে জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে এবং কোন সময়ে দেখছেন। আপনাদের একটি বার্তা আমাদের আরও কাহিনী নিয়ে আসার প্রেরণা দেয়। মুম্বাইয়ের বৃষ্টি সেই সন্ধ্যায় একটু অন্যরকমই ছিল। মেঘগুলো নিচে ঝুঁকেছিল, বাতাসে ছিল হালকা ঠান্ডা ভাব, আর সর্দার প্যাটেল ইনডোর স্টেডিয়ামের উজ্জ্বল আলোর মাঝে একটি মেয়ে বারবার লাফিয়ে উঠছিল। অনন্যা সিং, ভারতীয় জাতীয় মহিলা ভলিবল দলের অধিনায়ক। তার চোখে ছিল সেই পুরনো আগুন, সেই জেদ যে জিততেই হবে, পৃথিবী যতই ভারী মনে হোক না কেন। আগস্ট মাস ছিল, বাইরে অঝরে বৃষ্টি, আর ভেতরে কোর্টে অনন্যা প্রতিটি বলের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ছিল যেন এটাই তার জীবনের শেষ লড়াই। কোচ রাজেশের বাঁশি বারবার বেজে উঠছিল, অনন্যা আর একবার, শেষ স্ম্যাশ। আর অনন্যা কোনো অভিযোগ ছাড়াই আবার দৌড়ে যেত। তার কপাল থেকে ঘামের ফোঁটা টপ টপ করে ঝরে পড়ছিল, নিঃশ্বাস ছিল দ্রুত, কিন্তু হিম্মত ছিল অটল। সে লাফিয়ে উঠল, বাতাসে ভাসতে ভাসতে একটি নিখুঁত স্ম্যাশের দিকে। বলটি জোরে আছড়ে পড়ে কোর্টে প্রতিধ্বনিত হল। সাথে থাকা খেলোয়াড়রা হাততালি দিয়ে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভাগ্য এক নিষ্ঠুর মোড় নিল। সে যখনই মাটিতে নামল, একটি বিকট ভীতিজনক শব্দ এলো, ক্র্যাক। পৃথিবী এক মুহূর্তের জন্য থমকে গেল, তার মুখের রং উড়ে গেল, এবং সে সেখানেই হাঁটু গেড়ে পড়ে গেল। হাত ছিল তার ডান হাঁটুর ওপর, ব্যথার ঢেউ তার পুরো শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। কোচ ছুটে এলেন, মেডিকেল টিম দৌড়ে এলো, কিন্তু অনন্যার গলায় কেবল একটিই কথা শোনা যাচ্ছিল, আমি আমার পা তুলতে পারছি না। তার শব্দগুলো ভেঙে যাচ্ছিল, চোখে ভয়ে ভাসছিল। স্টেডিয়ামের উজ্জ্বলতা হঠাৎ ঝাপসা হয়ে গেল, আর জীবন যে পথে চলছিল তা হঠাৎ অন্ধকারে ডুবে গেল। মুম্বাইয়ের রাত সেদিনটি একটু অন্যরকমই ছিল। বৃষ্টি অনবরত পড়ছিল, যেন আকাশও অনন্যার যন্ত্রণাময় ভাগ্যের শোক পালন করছিল। গ্লোবাল কেয়ার হাসপাতালের করিডোরগুলো সেই বৃষ্টির রাতে ভীষণ ঠান্ডা আর বিষণ্ণ লাগছিল। অপারেশন থিয়েটারের বাইরে অনন্যার মা সুষমা সিং দুই হাতের তালুতে প্রার্থনার মালা চেপে ধরে দাঁড়িয়েছিলেন। তার ঠোঁট কাঁপছিল, চোখ ছিল ভেজা, আর প্রতিটি নিঃশ্বাসের সাথে তার মন কেবল একটি কথাই বারবার বলছিল, আমার মেয়েকে বাঁচিয়ে নাও। অন্যদিকে কোচ রাজেশ নিঃশব্দে পায়চারি করছিলেন। বৃষ্টির শব্দ আর ঘড়ির টিকটিক তার অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তার মনে কেবল একটিই ভয় বারবার জাগছিল, তার অধিনায়ক, তার বাঘিনী কি আর কখনো সেই উজ্জ্বল কোর্টে ফিরতে পারবে? ৩ ঘণ্টা পার হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে অপারেশন থিয়েটারের ভারী দরজা খুলল। ডাক্তার মেহুল দেশাই বাইরে এলেন। তার মুখে ক্লান্তি আর চোখে এক অদ্ভুত বোঝা ছিল। সুষমা ঘাবড়ে গিয়ে কাছে এলেন, ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ডাক্তার লম্বা নিঃশ্বাস নিলেন, যেন সত্যি কথা বলার আগে ভেতরে কিছু ভেঙে যাচ্ছে। তিনি বললেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু চোট খুব গুরুতর। হাঁটুর হাড় বুড়িভাবে ভেঙে গেছে, আর সবথেকে বড় সমস্যা হল ডান পায়ের প্রধান স্নায়ুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুষমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তিনি শুধু জানতে চাইলেন, তার মানে সে ঠিক হয়ে যাবে তো, হাঁটতে পারবে তো? ডাক্তার চোখ নিচু করে নিলেন। তিনি বললেন, এই সময়ে আমরা কিছু বলতে পারছি না। পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন, আর পা অকেজো হয়ে যাওয়ার ভয়ও আছে। সেই বাক্যটি যেন সরাসরি সুষমার হৃদয়ে গিয়ে বিঁধল। তার শরীর টলতে লাগল। কোচ রাজেশ তাকে সামলে নিলেন, কিন্তু তার নিজের পা দুটোও ভারী হয়ে গিয়েছিল। এত বছরের পরিশ্রম, এত স্বপ্ন, এত সংগ্রাম, সব এক রাতেই ঝাপসা হয়ে যেতে দেখা যাচ্ছিল। বাইরের বৃষ্টি বাড়তে থাকল, কিন্তু ভেতরের মনের তুফান ছিল তার থেকেও গভীর।
যখন অনন্যাকে অপারেশন থিয়েটার থেকে রিকভারি রুমে আনা হলো তখন ওষুধের গন্ধ আর মেশিনের বিপ শব্দে ভরা সেই ঘরটি কোনো অন্ধকার সুরঙ্গের মতো লাগছিল। কিছুক্ষণ পর অনন্যার চোখ খুলল। পৃথিবী ঝাপসা ছিল, কিন্তু হৃদয়ের ওপর চেপে বসা বোঝা খুব পরিষ্কারভাবে অনুভব করা যাচ্ছিল। সে ধীরে ধীরে তার ডান পা নাড়ানোর চেষ্টা করল, কিন্তু কোনো সাড়া মিলল না। সে আবার চেষ্টা করল, কিন্তু তবুও কিছু হল না। তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগল। মা, সে ক্ষীণ স্বরে বলল। সুষমা তৎক্ষণাৎ তার হাত ধরে নিলেন। হ্যাঁ মা, আমি এখানেই আছি। অনন্যার চোখে ভয় নেমে এলো। আমার পা কেন নড়ছে না? সুষমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি চেয়েও কিছু বলতে পারলেন না। ঘরের বাতাস হঠাৎ আরও ভারী হয়ে গেল। অনন্যা ছাদের দিকে তাকিয়ে অনুভব করল যে তার স্বপ্নগুলো যেন কেউ এক ঝটকায় ভেঙে দিয়েছে। তার ভেতরের কোনো এক গভীর জায়গা থেকে এক হাহাকার উঠল। সত্যিই কি তার খেলা, তার জীবন, তার পরিশ্রম সব এখানেই শেষ হয়ে যাচ্ছে? আর সেই বৃষ্টি ভেজা মুম্বাইয়ের রাতে প্রথমবারের মতো অনন্যা অনুভব করল যে জীবন হয়তো তার থেকে অনেক বড় এবং খুব প্রিয় কিছু ছিনিয়ে নিতে চলেছে। মুম্বাইয়ের সকাল সেই দিনটিতে যেন বর্ণহীন ছিল। মেঘগুলো তখনও আকাশে ভার হয়ে টিকেছিল, কিন্তু অনন্যার ঘরে যেন আলো আসতেও ভয় পাচ্ছিল। অপারেশনের পরের দিন তার পৃথিবী কোনো কালো পর্দার আড়ালে লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। সে বিছানায় চুপচাপ শুয়েছিল, ডান পায়ে মোটা ব্যান্ডেজ, আর মনে তার থেকেও ভারী এক অস্থিরতা। কখনো সে এই পা নিয়েই সারা দেশের গর্ব হতো, আর আজ সেই পা যেন তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা কোনো বস্তু হয়ে গিয়েছিল। জানালা দিয়ে আসা বৃষ্টি আর দূরের সমুদ্রের হালকা শব্দ সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু জীবন আর আগের মতো ছিল না। দুপুর পর্যন্ত অনেক ডাক্তার আর নার্স ঘরে এলেন ও গেলেন। সবার কথা বলার ভঙ্গি ছিল একরকম, সংবেদনশীল কিন্তু সাবধান। একটু সময় লাগবে, এখন স্নায়ুগুলো সাড়া দিচ্ছে না, দেখা যাক। এই বাক্যগুলোতে আশা কম আর অনিশ্চয়তা বেশি ছিল। অনন্যা প্রতিবার অনুভব করত যে তাকে এখন একজন রোগীর থেকে বেশি কিছু ভাবা হচ্ছে না। ডাক্তাররা পরীক্ষা করতেন, মেশিন বিপ বিপ করত, ওষুধ দেওয়া হতো, কিন্তু কোনো সাড়া মিলত না। কোনো আশ্বাস ছিল না যা সে আঁকড়ে ধরতে পারে। মা তার পাশে বসে হাত বুলিয়ে দিতেন, কিন্তু অনন্যার চোখ কোনো দূরের গহ্বরে হারিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর দরজা খুলল, আর কোচ রাজেশ ভেতরে এলেন। তার মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে ছিল সেই পুরনো আপন ভাব, সেই ভরসা যা তিনি বছরের পর বছর তার দলকে দিয়ে এসেছেন। অনন্যা তাকে দেখে চোখ নিচু করে নিল। সে ভয় পাচ্ছিল, সে হতাশ করতে চাইছিল না। রাজেশ তার পাশে বসলেন এবং বললেন, দলের সব মেয়েরা তোকে মিস করছে। প্রিয়াঙ্কা তো সকালেই বলছিল দিদি ছাড়া কোর্টটা ফাঁকা লাগে। একটি হালকা হাসি ক্ষণিকের জন্য অনন্যার ঠোঁটে এলো, কিন্তু যখনই সে তার পায়ের দিকে তাকালো সেই হাসি তৎক্ষণাৎ নিভে গেল। কোচ, তার শব্দ কাঁপতে লাগল। যদি আমি ঠিক হতে না পারি, যদি আমি কখনো ফিরে আসতে না পারি। রাজেশ তার চোখের দিকে তাকালেন। তার মনও ভারী ছিল, কিন্তু তার শব্দগুলো তাই ছিল যার ওপর অনন্যা সবথেকে বেশি ভরসা করত। তিনি বললেন, তোমার মনে আছে যখন তুমি প্রথমবার ট্রায়ালে এসেছিলে? তুমি বাকি মেয়েদের মতো লম্বা ছিলে না, ততটা শক্তিশালীও ছিলে না, কিন্তু তোমার চোখে একটা জেদ ছিল। সেই জেদই তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। যদি আজ তুমি ভেঙে পড়ো, তবে তোমার সবথেকে বড় শক্তি হেরে যাবে। তার কথাগুলো অনন্যার ভেতরে গভীরভাবে নাড়া দিল, কিন্তু ব্যথা তখনও তার ভয়ের চেয়ে বড় ছিল। কোচ, আমি চেষ্টা করতে চাই, কিন্তু মনে হচ্ছে যেন ভেতর থেকে কিছু ভেঙে গেছে। রাজেশের মুখেও অসহায়তার ছায়া নেমে এলো। তিনি তার মাথায় হাত রেখে ধীরে ধীরে বললেন, ভেঙে যাওয়া ভুল নয় মা, ভুল তখন হয় যখন মানুষ ভেঙে গিয়ে সেখানেই বসে পড়ে। এই বলে তিনি উঠলেন এবং যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে তাকে দেখলেন। সেই দৃষ্টি কোনো অধিনায়ককে নয়, বরং তার সেই শিষ্যকে দেখছিল, যাকে তিনি বছরের পর বছর জেদ, পরিশ্রম আর সাহস শিখিয়েছেন। সন্ধ্যা হওয়া পর্যন্ত ঘর আবার নিঃশব্দ হয়ে গেল। মা ডাক্তারের সাথে কথা বলতে বাইরে গেলেন। নার্সরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একাকিত্ব এমনভাবে চেপে বসল যেন কোনো অনাহুত অতিথি। বৃষ্টি আবার শুরু হয়েছিল, ধীর আর দুঃখ ভরা। অনন্যা ঘরের কোণে পড়ে থাকা নিজের ব্যাগটি দেখল, যাতে তার মেডেল আর পুরনো জার্সি রাখা ছিল। সে ধীরে ধীরে উঠে হাত বাড়াল এবং নিজের গোল্ড মেডেলটি বের করল। ঘরের হালকা আলোয় সেটি চকচক করছিল,
কিন্তু সেই উজ্জ্বলতায় এখন এক অদ্ভুত নীরবতা ছিল। সে মেডেলটিকে নিজের বুকে জড়িয়ে ধরল এবং এক ফোঁটা জল তার গাল বেয়ে মেডেলের ওপর পড়ল। আমি সেই মেয়ে যে এই মেডেল অর্জন করেছিল, তবে আজ কেন নিজেকে এত ছোট মনে করছি? সে বিড়বিড় করে বলল। ঘরের দেয়ালগুলো চুপ ছিল, জানালা চুপ ছিল, এমনকি তার হৃদয়ও যেন ক্লান্ত হয়ে গিয়েছিল। বাইরের বৃষ্টি ভেঙে পড়ছিল, আর ভেতরে অনন্যার আত্মাতেও কোনো এক তুফান ধীরে ধীরে গর্জে উঠছিল। সে জানত এই ব্যথার লড়াই শুধু শরীরের নয়, মনেরও, আর এই লড়াই এখনও অনেক দীর্ঘ হতে চলেছে। পরের কয়েকটা দিন অনন্যার জীবন কোনো ঝাপসা কাঁচের আড়ালে বন্দী হয়ে রয়ে গেল। সকাল হতো জানালার হালকা রোদে, কিন্তু তার মন পর্যন্ত কোনো আলো পৌঁছাতে পারত না। মুম্বাইয়ের রাস্তায় বৃষ্টি থেমে থেমে পড়ছিল, আর দূরের সমুদ্রের ঢেউ শহরের ভিড়ে হারিয়ে যাওয়া আওয়াজের মতো শোনা যাচ্ছিল। হাসপাতালের ঘরটা এতটাই শান্ত ছিল যে ঘড়ির টিকটিক শব্দও যেন তার হৃদয়ের ব্যথার সাথে তাল মিলিয়ে চলছিল। ডাক্তার আসতেন যেতেন, কিন্তু প্রতিদিন একই কথা বলতেন, এখনও প্রতিক্রিয়া নেই, অপেক্ষা করতে হবে। সেই শব্দগুলোতে না ছিল কোনো আশা, না ছিল কোনো অকাট্য উত্তর, শুধু সময় এগিয়ে চলার এক আনুষ্ঠানিক সংকেত ছিল, যা শুনে অনন্যার মন আরও ভারী হয়ে যেত। দলের মেয়েরা মাঝে মাঝে দেখা করতে আসত, কিন্তু তাদের মুখে ব্যস্ততা আর তাড়াহুড়ো পরিষ্কার ফুটে উঠত। অনন্যা তাদের দেখে হাসত ঠিকই, ঠিকই কাজ চলে যাওয়ার পরেই ঘরের নীরবতা আবার তার বুকে চেপে বসত। ফোনে সবার অনুশীলনের ছবি দেখা যেত, কারো স্ম্যাশ, কারো সার্ভ, কারো হাসি ঠাট্টা। সে স্ক্রিন বন্ধ করে দিত। তার মনে হতো যেন সে এমন এক মঞ্চ থেকে নেমে গেছে যেখানে এখন আর তার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই। কিন্তু সেই ভাবনা সে নিজের মধ্যেই রাখত, কারণ মা প্রতিটি মুহূর্তে তার দিকে আশার আলো নিয়ে তাকিয়ে থাকতেন। এই দিনগুলোতে নার্স লক্ষ্মীই একমাত্র মুখ ছিলেন যিনি অনন্যার মনের অন্ধকার বুঝতে পারতেন। তিনি প্রতি সন্ধ্যায় ঘরের আলো একটু কমিয়ে দিয়ে জানালার পর্দা হালকা সরিয়ে দিতেন, যাতে বাইরে থেকে আসা সমুদ্রের হাওয়া তার মনের বোঝা কিছুটা হালকা করতে পারে। এক সন্ধ্যায় লক্ষ্মী তার পাশে বসে বললেন, মা, ব্যথার মানে হল জীবন এখনও হার মানছে না। যখন সব কিছু শূন্য হয়ে যায় তখন আসল ভয় শুরু হয়। অনন্যা সেই কথাটি নিয়ে প্রথমবারের মতো দীর্ঘক্ষণ ভাবল, যে ব্যথাকে সে ভয় পেত সেটা কি সত্যিই আশার সংকেত হতে পারে? পরের দিন তার হাঁটুতে হালকা এক চিনচিনে অনুভূতি হল, খুব হালকা, কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয়। সে ডাক্তারকে জানাল, কিন্তু তিনি বললেন এটা ওষুধের প্রভাবও হতে পারে। অনন্যা কিছু বলল না, কিন্তু মনে একটা ছোট প্রশ্ন জেগে গেল, সত্যিই কি এটা শুধু ওষুধের প্রভাব, নাকি কোথাও কোনো দরজা ধীরে ধীরে খুলছে? দুপুরে কোচ রাজেশ দেখা করতে এলেন। তার হাতে ফোন ছিল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, যেন নিজেকে তৈরি করছেন। তিনি বললেন, দল কাল কোয়ালিফায়ারের জন্য রওনা হচ্ছে, এবং ফোনটি চালিয়ে অনন্যার দিকে বাড়িয়ে দিলেন। স্ক্রিনে দলের মেয়েরা একে একে এলো। সবার চোখে ভালোবাসা আর চিন্তা ছিল। তারা বলছিল, দিদি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আমরা সবাই তোমার অপেক্ষা করছি। তারপর স্ক্রিনে প্রিয়া এলো, তার গলা হালকা কাঁপছিল। অনন্যা, সেই দিন যা হলো তার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ ফিরে এসো, তোমাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ লাগে। প্রিয়ার কথাগুলো অনন্যার হৃদয়ে জোরালো ধাক্কা দিল। প্রথমবারের মতো সে অনুভব করল যে সে সত্যিই একা নয়। তার ভেতরে পড়ে যাওয়া দেয়ালগুলোতে কোথাও একটা ছোট ফাটল ধরতে শুরু করল, যেখান দিয়ে আলো ভেতরে আসতে পারে। মুহূর্তের জন্য মনে হল যেন বুকের বোঝা কিছুটা হালকা হয়েছে, কিন্তু সাথে সাথেই এক প্রশ্ন জেগে উঠল, সে কি সত্যিই ফিরতে পারবে? সন্ধ্যা ঘনিয়ে এলো। হাসপাতালের জানালায় হালকা ঠান্ডা নামতে শুরু করল। বাইরে থেকে আসা সমুদ্রের হাওয়া ঘরে এক নরম কম্পন ছড়িয়ে দিচ্ছিল। অনন্যা চোখ বুজল, এবং প্রথমবারের মতো তার মনে হল যে কোথাও না কোথাও কোনো পরিবর্তন বাতাসে ভেসে বেড়াচ্ছে। সে জানত না যে সেই রাতেই হাসপাতালের বাইরে এক যুবক সাধারণ পোশাকে হাতে এক পুরনো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো অলৌকিক ঘটনার মতো তার জীবনে আসতে চলেছিল। তার নাম ছিল অর্জুন ভার্মা, এবং সে এমন এক আলো নিয়ে এসেছিল যার অনন্যার নিজেরও কোনো ধারণা ছিল না। পরের দিন সকালে মুম্বাইয়ের আকাশ হালকা পরিষ্কার মনে হচ্ছিল। সারা রাতের বৃষ্টির পর বাতাসে ছিল লোনা ঠান্ডা ভাব, আর হাসপাতালের বাগানে
চামেলির সুগন্ধ ভাসছিল। অনন্যা হুইলচেয়ারে বসে বাইরে এলো। মা বলেছিলেন যে তাজা হাওয়া মন হালকা করে দেয়, কিন্তু তার মনে এখনও অনেক স্তর ছিল, ক্লান্তি, ভয় আর এক অদ্ভুত শূন্যতা। সে দূরে দাঁড়িয়ে থাকা সমুদ্রকে দেখছিল, যার ঢেউগুলো হালকা রোদে চকচক করছিল। শহরের ব্যস্ততা থেকে আলাদা এই বাগানে এক শান্ত নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা তাকে সান্ত্বনা নয়, বরং আরও গভীর নীরবতায় ডুবিয়ে দিচ্ছিল। এই সময়ে এক যুবক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার পোশাক ছিল সাধারণ, হাতে এক পুরনো ব্যাগ, আর মুখে ছিল এমন নম্রতা যা শহরে খুব কমই দেখা যায়। সে অনন্যার সামনে দাঁড়িয়ে বলল, নমস্তে, আপনি কি অনন্যা সিং? অনন্যা তার দিকে তাকাল। তার চোখে সেই একই প্রশ্ন ছিল যা তার মনে প্রতিদিন ঘুরত। এখন আর কেউ তার কাছে কি চায়? সে ধীর স্বরে জিজ্ঞেস করল, হ্যাঁ, বলুন। যুবকটি বিনম্রভাবে বলল, আমার নাম অর্জুন ভার্মা। নার্স লক্ষ্মী দিদি জানালেন যে আপনার পা অনেক দিন ধরে সাড়া দিচ্ছে না। আমি স্নায়ু এবং প্রেশার পয়েন্টের কাজ জানি। আপনি যদি চান তবে আমি চেষ্টা করে দেখতে পারি। অনন্যা লম্বা নিঃশ্বাস নিল। তার মুখে ক্লান্তির এক গভীর রেখা ফুটে উঠল। সে বলল, ডাক্তাররা এত মাসে কিছু করতে পারলেন না, আর তোমার মনে হয় তুমি করতে পারবে? তার গলায় কোনো রাগ ছিল না, বরং ছিল এক ভেঙে যাওয়া সততা। সে এখন কোনো নতুন চেষ্টায় নিজেকে আর ক্লান্ত করতে চাইছিল না। অর্জুন কোনো তর্ক করল না। সে শুধু এটুকু বলল, আমি কোনো দাবি করছি না, শুধু আমার বাবার থেকে এই কাজ শিখেছি। কখনো কখনো চেষ্টার প্রভাব ওষুধের থেকেও বেশি হয়। তার গলায় না ছিল কোনো উচ্চাকাঙ্ক্ষা, না ছিল কোনো মিথ্যে আশার গন্ধ, শুধু এক সাধারণ বিশ্বাস। অনন্যা চোখ সরিয়ে নিল। না, এখন আমার নতুন কিছু চাই না, খুব ক্লান্ত হয়ে গেছি। সে হুইলচেয়ার ঘোরাতে লাগল। অর্জুন পিছিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় কোনো পীড়াপিড়ি ছাড়াই বলল, আমি রোজ সন্ধ্যায় এখান দিয়ে যাই। কখনো মন চাইলে শুধু ইশারা করবেন, আমি কিছু না বলেই চলে আসব। তার যাওয়ার পর বাগানের হাওয়া হঠাৎ একটু ভারী মনে হল। অনন্যা নিজেকে বলল যে সে তার কথাকে গুরুত্ব দেবে না, কিন্তু তাকে এটা স্বীকার করতে হল যে সেই অপরিচিত যুবকটি কিছুটা আলাদা ছিল। তার গলা খুব শান্ত ছিল, এমন শান্ত যা অনন্যা মাসের পর মাস অনুভব করেনি। সন্ধ্যায় যখন সে ঘরে ফিরল, তখন বারবার তার মন সেই গলার আওয়াজের দিকে চলে যাচ্ছিল। সে নিজেকে আটকাতে থাকল, কিন্তু মনে একটা ছোট খটখটানি রয়েই গেল, যেন কেউ তার মনের বন্ধ দরজায় আঙুল দিয়ে হালকা একটা টোকা দিয়ে গেল। এই টোকা কোনো জাদুর ছিল না, বরং ছিল কোনো আশার, যা খুব ধীর, খুব নরম, কিন্তু জেদি। সেই রাতে যখন সে ঘুমানোর চেষ্টা করছিল, বাইরে থেকে আসা সমুদ্রের হাওয়ার শব্দে সে সেই একই শান্ত সুর শুনতে পেল। কখনো কখনো চেষ্টার প্রভাব ওষুধের থেকেও বেশি হয়। সে চোখ বন্ধ করে নিল, মন থেকে বলতে থাকল, জানি না কেন, কিন্তু এই কথাটা এত সহজে মাথা থেকে বের হচ্ছেই না। সে জানত না যে এই হালকা টোকাই ভবিষ্যতে তার জীবনের সবথেকে বড় রাস্তা খুলতে চলেছে। পরের দুদিন অনন্যার জন্য কোনো ঝাপসা মেঘের মতো কেটে গেল। সে ওষুধ খেত, খাবার খেত, কিন্তু মন যেন সব কিছু থেকে দূরে কোনো শান্ত শূন্য জায়গায় ঘুরে বেড়াত। অর্জুনের শান্ত গলা, তার বিনম্র মুখ আর তার সরলতা বারবার তার ভেতরে কোথাও প্রতিধ্বনিত হচ্ছিল। সে নিজেকে বোঝাত যে এসব বেকার, সে কোনো আশার বোঝা এখন বইতে পারবে না। কিন্তু মনের একটা কোণ তবুও সেই সাক্ষাৎকে বারবার মনে করতে থাকত। কেন? এর উত্তর তার কাছে ছিল না। এক সন্ধ্যায় মুম্বাইয়ে আবার হালকা বৃষ্টি নামল। মেঘগুলো নিচে ছিল, বাতাসে সমুদ্রের আর্দ্রতা ছিল, আর ঘরে মৃদু আলো ছড়িয়ে পড়ছিল। মা ডাক্তারের সাথে দেখা করতে বাইরে গিয়েছিলেন। অনন্যা জানালার পাশে বসে বৃষ্টিকে কাঁচের উপর গড়িয়ে পড়তে দেখছিল। প্রতিটি ফোঁটা যেন তার ভেতরের স্থবিরতাকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল। তখনই দরজায় ধীর টোকা পড়ল। সে স্বাভাবিকভাবে বলল, আসুন। দরজা খুলল, আর বাইরের ঠান্ডা হাওয়ার সাথে সেই একই যুবক ভেতরে এলো। অর্জুনের শার্টের কাঁধ ভিজে গিয়েছিল, কপালে বৃষ্টির 2-3 ফোঁটা জল আটকে ছিল। সে চৌকাঠেই দাঁড়িয়ে গেল এবং বলল, মাফ করবেন, শুধু খবর নিতে এসেছিলাম। যদি আপনার ভালো না লাগে তবে আমি এখনই চলে যাচ্ছি। তার গলায় সেই একই শান্তি ছিল যা অনন্যা প্রথমবার অনুভব করেছিল, কিন্তু আজ তাতে এক হালকা গাম্ভীর্যও ছিল,
যেন সে সত্যিই চিন্তা নিয়ে এসেছে। অনন্যা কিছুক্ষণ তাকে দেখতে থাকল। সে তাকে আটকাতে তো চাইছিল না, কিন্তু মনকেও মানাতে পারছিল না। শেষে সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, বলো কি করতে চাও। এটা শুনে অর্জুনের চোখে এক নরম উজ্জ্বলতা খেলে গেল। সে ঘরে এলো, ব্যাগ নিচে রাখল আর বলল, আমি শুধু আপনার স্নায়ুগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করব। ব্যথা হতে পারে, কিন্তু কোনো ক্ষতি হবে না। অনন্যা তার পায়ের দিকে তাকাল, সেই অংশ যা 2 মাস ধরে কেবল নিরাশার বোঝা হয়েছিল। সে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু যদি ব্যথা বেশি হয় তবে আমি থামিয়ে দেব। অর্জুন মাথা নাড়াল। সে তালুতে হালকা তেল লাগালো, যার গন্ধ মাটির সাথে মেলে, আর খুব সাবধানে অনন্যার পায়ে ম্যাসাজ শুরু করল। তার আঙুলের চাপ না ছিল জোরে, না ছিল ধীর, ঠিক ততটুকুই যতটা প্রয়োজন। কিছুক্ষণ পর্যন্ত অনন্যা কিছু অনুভব করতে পারল না। তারপর হঠাৎ এক উষ্ণ অনুভূতি তার মাংসপেশিতে ছড়িয়ে পড়ল। সে অবাক হয়ে বলল, এটা কেমন? অর্জুন শান্তস্বরে বলল, ভালো লক্ষণ, এর মানে স্নায়ুগুলো এখনও পুরোপুরি অবশ হয়নি। পরের মুহূর্তেই হালকা ব্যথা উঠল, যেন কোনো গভীর স্নায়ুতে সুই ফুটেছে। অনন্যার শরীর টান টান হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। এই ব্যথাটা অদ্ভুত ছিল, ভয় জাগানো নয়, বরং এমন যেন দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে থাকা কোনো অংশ প্রথমবারের মতো নড়াচড়া করার চেষ্টা করছে। তার চোখে জল ভরে এলো। মাসের পর মাস তার পা কেবল বোঝার মতো ছিল, আর আজ প্রথমবারের মতো সে অনুভব করছিল যে দাঁতে কোথাও কোনো স্পন্দন আছে। অর্জুন ধীরে ধীরে মাসাজ করতে থাকল, কোনো আড়ম্বর ছাড়াই, কোনো তাড়া ছাড়াই। তার প্রতিটি নড়াচড়ায় যেন এক না বলা প্রার্থনা ছিল। প্রায় 1 ঘন্টা পর সে থামল। পা এখন আগের চেয়ে বেশি গরম আর একটু ভারী মনে হচ্ছিল। অনন্যা তার দিকে তাকাল, না কিছু বলল, না কোনো বড় প্রশ্ন করল, শুধু তার মুখে এক খুব হালকা সম্মতির ভাব ফুটে উঠল। অর্জুন ব্যাগ গুছিয়ে নিয়ে যাওয়ার সময় বলল, যদি চান তবে কাল আবার চেষ্টা করব। এটুকু বলেই সে বাইরে চলে গেল। তার যাওয়ার পর ঘরে এক আলাদা নীরবতা রয়ে গেল। সেই একই সন্ধ্যা ছিল, সেই একই বৃষ্টি, সেই একই ঘর, কিন্তু আজ সবকিছু যেন বদলে গেছে বলে মনে হচ্ছিল। জানালা দিয়ে আসা হাওয়ায় এখন একটু নরম ভাব ছিল, আর অনন্যার মনে এক হালকা স্পন্দন, খুব ছোট কিন্তু পরিষ্কারভাবে ধরা দিচ্ছিল। হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যখন সে প্রথমবারের মতো অনুভব করল যে পরিবর্তন সবসময় কোনো বড় আওয়াজের সাথে আসে না। কখনো কখনো তা ধীরে ধীরে, খুব ধীরে ধীরে মনের দরজায় টোকা দেয়। পরের দিন সকালে অনন্যা তার অভ্যাসের চেয়ে আগেই জেগে গেল। অনেক সপ্তাহের মধ্যে এটাই ছিল প্রথম রাত যখন সে গভীর ও চিন্তামুক্ত ঘুম ঘুমিয়েছিল। হয়তো সেটা ক্লান্তি ছিল, অথবা হয়তো কালকের সেই হালকা উষ্ণতা তার ভেতরে কোনো একটা ছোট ভরসা জাগিয়ে দিয়েছিল, সেই ভরসা যা সে নিজেও স্বীকার করতে দ্বিধা করছিল। ঘরের জানালা দিয়ে আসা প্রথম রোদ দেয়ালে ছড়িয়ে পড়ছিল, আর তার সাদা ঘরে এক কোমল উষ্ণতা ভরে দিচ্ছিল। মা তার পাশে বসে হাসছিলেন, কিন্তু অনন্যার ভেতরে এক শান্ত অস্থিরতা ছিল, যেন কোনো আসন্ন জিনিসের অনুভূতি। দুপুরে ডাক্তার এলেন, কিছু পরীক্ষা করলেন, সেই একই সাধারণ প্রশ্নগুলো করলেন এবং যাওয়ার সময় সেই একই কথা আবার বললেন। এখনও কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। কিন্তু এবার এই বাক্যটি তার ভেতরে আগের মতো ওজন ফেলতে পারল না। সে জানত যে শরীর কখনো কখনো ডাক্তারদের আগে কথা বলে, আর কালকের মেসেজে সে এক ছোট ধড়ধড়ানি অনুভব করেছিল, যা সে উপেক্ষা করতে পারছিল না। কিন্তু সে এই কথাগুলো কাউকে বলতেও পারছিল না। কিছু কথা আগে মনেই বড় হয়, তারপর পৃথিবীকে দেখা দেয়। সন্ধ্যা নামতে নামতে ঘরের আলো হালকা হয়ে গেল। সমুদ্র থেকে আসা হাওয়ায় লোনা ঠান্ডা ভাব ছিল। সে জানালার পাশে বসেছিল, ঠিক যেভাবে গত কয়েকদিন ধরে বসত, কিন্তু আজ তার নিঃশ্বাসে এক সৌম্য ছন্দ ছিল। তখনই দরজায় সেই পরিচিত টোকা হল। অর্জুন ভেতরে এলো, মুখে এক হালকা হাসি নিয়ে। সে চুপচাপ জিজ্ঞেস করল, যদি আপনি তৈরি থাকেন তবে আজ আরও একটু কাজ করে নি। তার শব্দগুলো সরাসরি হৃদয়ে নেমে যেত, না কোনো প্রতিশ্রুতির বোঝা, না কোনো বাধ্যবাধকতার ছায়া। অনন্যা ধীরে ধীরে বলল, হ্যাঁ, করে নি। এই হ্যাঁ আগের মতো বাধ্য হওয়ার স্বরের মতো ছিল না, এতে একটু ইচ্ছা ছিল, একটু কৌতূহল আর এক দুর্বল আশা। অর্জুন ব্যাগ খুলল, তেল বের করল
আর তার পা ধীরে ধীরে নিজের হাতে নিল। তার স্পর্শে এক স্থিরতা ছিল, যেন কোনো পুরনো সঙ্গীতশিল্পী প্রথমবারের মতো আবার তার বাদ্যযন্ত্র ছুঁয়ে দেখছে। সে স্নায়ুর প্রেশার পয়েন্টের ওপর দিয়ে ততটাই সাবধানে আঙুল বোলাচ্ছিল যতটা কোনো ভেঙে যাওয়া বিশ্বাস সামলাতে লাগে। কয়েক মিনিট পর্যন্ত বিশেষ কিছু হলো না। তারপর সেই একই উষ্ণতা ক্ষিরতে শুরু করল। ধীরে ধীরে যেন কোনো বন্ধ গলির শেষে একটা ছোট শিখা জ্বলতে শুরু করেছে। হঠাৎ অনন্যার পায়ের পাতায় এক হালকা কম্পন উঠল, এতটাই হালকা যে হয়তো অন্য কেউ দেখতেও পেত না, কিন্তু তার কাছে এটা যেন পৃথিবী কেঁপে ওঠার মতো ছিল। সে দম বন্ধ করে বলল, অর্জুন, এইমাত্র কিছু একটা নড়ল, অর্জুন, কিছু একটা নড়ল। তার গলা কাঁপছিল, চোখ বড় হয়ে গিয়েছিল, যেন সে কোনো অসম্ভব জিনিস হতে দেখছে। অর্জুন ওপরে তাকাল। তার মুখে কোনো অবাক হওয়ার ভাব ছিল না, বরং ছিল এক শান্ত ও বুঝদার হাসি। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, এটা ভালো লক্ষণ। শুরু সবসময় এভাবেই হয়, খুব হালকা, কিন্তু সত্যি। অনন্যা লম্বা নিঃশ্বাস নিল। তার চোখে জল উপচে এলো। এই জল দুঃখের ছিল না, বরং ছিল স্বস্তির। সেই স্বস্তি যা তখন পাওয়া যায় যখন কোনো দীর্ঘকাল ধরে বন্ধ থাকা দরজা ভেতর থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে। পরের আধ ঘণ্টা যেন ছিল মৌনতার সঙ্গীত। অর্জুনের আঙুলগুলো তার ধীর ছন্দে চলতে থাকল, আর অনন্যা প্রতিটি ছোট অনুভূতিকে আঁকড়ে ধরে রাখল। উষ্ণতা, ঝনঝনানি, হালকা টান, এসবই সেই সংকেত ছিল যে তার পা এখন আর কেবল বোঝা নয়, বরং এক জীবন্ত অংশ যা ফিরে আসতে চায়। যখন সেশন শেষ হল, অর্জুন ব্যাগ তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। দরজায় দাঁড়িয়ে সে বলল, যদি আপনি চান তবে কালও আসব। কোনো দ্বিধা ছাড়া, কোনো চিন্তা ছাড়াই অনন্যার ঠোঁট থেকে বেরিয়ে এলো, হ্যাঁ, এসো। তার গলায় এক স্থিরতা ছিল, যেন তার আত্মা প্রথমবারের মতো অনেক মাস পর কোনো কিছুর ওপর ভরসা করেছে। সেই রাতে হাওয়া ধীরে ধীরে ঘরে বয়ে যাচ্ছিল। অনন্যা শুয়ে চোখ বন্ধ করে অনুভব করছিল যে ভয়ের মোটা স্তরের আড়ালে একটি ছোট আলো জ্বলতে শুরু করেছে। এই আলোটা বড় ছিল না, কিন্তু তাতে এক সত্য লুকিয়েছিল। কখনো কখনো জীবনের সবথেকে বড় শুরুগুলো সবথেকে হালকা কম্পন থেকেই শুরু হয়। পরের কয়েকদিনে হাসপাতালের ঘরটা যেন নিজের রং বদলাতে লাগল। যেখানে আগে বিষণ্ণতার এক মোটা স্তর সবকিছুকে ঢেকে রাখত, এখন সেখানে এক হালকা আশা ভাসতে শুরু করেছে। প্রতি সন্ধ্যায় অর্জুন আসত, শান্ত পায়ে ঘরে প্রবেশ করত, কোনো তাড়াহুড়ো ছাড়াই নিজের ব্যাগ খুলত আর ধীরে ধীরে ম্যাসাজ শুরু করে দিত। অনন্যা এখন তার আশাকে নিয়ে আর অস্বস্তি বোধ করত না। তার ভেতরে কিছু একটা ছিল যা অর্জুনের উপস্থিতিতে সহজ হয়ে যেত, যেন তার ক্লান্ত আত্মা কিছুক্ষণ বিশ্রাম পেয়ে যেত। অর্জুনের আঙুলের সেই স্থির ও ধৈর্যশীল ছন্দ ঘরের পরিবেশ বদলে দিত। জানালার বাইরে ডুবন্ত সূর্যের হালকা কমলা রং দেয়ালে পড়ত, আর ঘরে এক শান্তি ভরে যেত, এমন শান্তি যা অনন্যা অনেক মাস ধরে অনুভব করতে পারেনি। এক সন্ধ্যায় যখন অর্জুন স্নায়ুর ওপর একটু গভীর চাপ দিচ্ছিল, অনন্যা তার পায়ে হঠাৎ তীব্র ঝনঝনানি অনুভব করল। সে এক মুহূর্তের জন্য দম বন্ধ করে নিল, আর তারপর তার পায়ের ওপরের অংশে হালকা টান অনুভব করল। কম্পন আগের চেয়ে বেশি পরিষ্কার ছিল। সে উত্তেজিত হয়ে বলল, অর্জুন, আবার হয়েছে? অর্জুন তার দিকে তাকাল, তার চোখে সেই একই নরম উজ্জ্বলতা। সে বলল, খুব ভালো, এর মানে শরীর জেগে উঠছে। এটা শুনে অনন্যার ভেতরে কোনো শুকনো কলি যেন প্রথমবারের মতো ফুটতে শুরু করল। তার মনে হল যে তার শরীর অবশেষে তার স্বাদ দিচ্ছে। সেই রাতে সে আধা ঘুমের ঘোরেই হাসছিল আর নিজের পা বারবার ছুঁয়ে অনুভব করছিল। জীবন ধীরে ধীরে ফিরছিল। পঞ্চম দিনে অর্জুন বলল, আপনি যদি চান তবে আজ একটু দাঁড়ানোর চেষ্টা করতে পারেন। এই বাক্যটি শুনতেই অনন্যার মন থক থক করে উঠল। দাঁড়ানো এমন একটা জিনিস যা এখন পর্যন্ত কেবল স্মৃতিতেই রয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে জিজ্ঞেস করল, যদি আমি পড়ে যাই? অর্জুন ধীর স্বরে বলল, আমি এখানেই আছি, আপনাকে পড়তে দেব না। তার এই কথাটি কোনো সান্ত্বনার চেয়েও এক সত্য ভরসার মতো লাগল। অনন্যা হুইলচেয়ারের হাতল দুটো ধরল, লম্বা শ্বাস নিল এবং নিজের শরীরকে ওপরে তোলার চেষ্টা করল। অর্জুন তার কোমরকে হালকা করে সাহারা দিল, কাঁধটা থামিয়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য তার হাঁটু কাঁপল, যেন মাটি তাকে গ্রহণ করছে না। কিন্তু অর্জুন বলল, ধীরে ধীরে শ্বাস নিতে থাকুন। আর তারপর
অনেক মাস পরে প্রথমবারের মতো তার শরীর সোজা হল। এটা হয়তো ছিল মাত্র ৩-৪ সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডে অনন্যা নিজেকে পৃথিবীর সামনে দাঁড়িয়ে থাকা অনুভব করল। তার চোখ ভরে এলো। কাঁপানো গলায় সে বলল, আমি দাঁড়িয়ে আছি। অর্জুন শুধু হেসে তার ভারসাম্য ধরে রাখল। সেই মুহূর্তটাকে অনন্যারই থাকতে দিতে চাইছিল, কোনো আড়ম্বর ছাড়া, কোনো শব্দ ছাড়া। কিছুক্ষণ পর সে আবার বসে পড়ল, কিন্তু তার মুখে সেই পুরনো ক্লান্তি ছিল না। চোখে একটা উজ্জ্বলতা ছিল, সেই উজ্জ্বলতা যা বরফের নিচে অনেক দিন ধরে চাপা থাকা জল গলে যাওয়ার পর আসে। সেই সন্ধ্যায় যখন অর্জুন চলে গেল, ঘরের নীরবতা আগের মতো ছিল না। তাতে এক নরম আলো ভাসছিল, যেন কেউ অন্ধকার জায়গায় প্রথম প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। অনন্যা জানত যে সফর সহজ হবে না, কিন্তু এখন তার কাছে দিশা ছিল, এমন একটা রাস্তা যা তার পা দিয়ে হয়ে তার মন পর্যন্ত যেত। সেই রাতে সে অনেক সময় পর ভয়হীন ও বোঝাহীন হয়ে ঘুমাল। তার মনে কেবল একটাই চিন্তা ছিল, কাল আবার নতুন চেষ্টা হবে, আর হয়তো কাল তার পায়ে আজকের চেয়ে একটু বেশি সাহস জন্মাবে। পরের কয়েকদিনে অনন্যার ভেতরে হওয়া পরিবর্তনগুলো এখন কেবল অনুভব করার জিনিস রয়ে গেল না, বরং তা দেখা দিতে লাগল। পায়ে ঝঞ্ঝানানি এখন রোজ হতে থাকল, কখনো হালকা, কখনো গভীর, আর প্রতিবার তার মনে হতো যে তার ভেতরে জীবনের কোনো অংশ ধীরে ধীরে পুনরায় জেগে উঠছে। হাসপাতালের সেই একই ঘর, যা আগে তাকে কোনো বন্ধ অন্ধকার জায়গার মতো মনে হতো, এখন একটু নরম লাগতে শুরু করল। জানালা দিয়ে আসা রোদ তার মুখে পড়ত, তখন তার মনে হতো যেন পৃথিবী তাকে আবার গ্রহণ করছে। মা সকালে তার চুল আঁচড়ে দিতেন এবং হেসে বলতেন, তোমার মধ্যে আবার সেই চমক দেখা যাচ্ছে মা। সে শুধু ধীরভাবে হেসে দিত, বলার কিছু ছিল না, কিন্তু অনুভব অনেক কিছু হচ্ছিল। অর্জুন প্রতি সন্ধ্যায় আসতে থাকল। তার মাসাজ করা এখন একটা অভ্যেস নয়, বরং অনন্যার দিনের সবথেকে স্থির অংশ হয়ে গিয়েছিল। তার আঙুলের নিজের কাজে ডুবে থাকা শান্ত স্পর্শ, বেশি কথা না বলে তার প্রয়োজন বুঝে নেওয়ার ধরন, এই সব অনন্যার ভেতরে ভরসার এক নতুন জমি তৈরি করছিল। সে কখনো কখনো নিজে ভাবত যে এই অপরিচিত মানুষটি তাকে এত শান্তি কেন দেয়, কিন্তু এই প্রশ্নের উত্তর তার মনে চুপচাপই মিলে যেত। কিছু মানুষ কেবল স্বস্তির মতো আসে, কোনো শোরগোল ছাড়া। এক সন্ধ্যায় যখন অর্জুন স্নায়ুর ওপর ধীর অথচ সঠিক চাপ দিচ্ছিল, অনন্যা তার পায়ের পেশিতে হঠাৎ তীব্র ঝনঝনানি অনুভব করল। সে চোখ খুলে দেখল এবং তারপর তার পায়ে হালকা কম্পন হল। এটা আগের চেয়ে বেশি স্পষ্ট ছিল। সে নিজেকে আটকাতে না পেরে বলল, অর্জুন, আবার হয়েছে। অর্জুন তার দিকে তাকাল এবং শান্ত হাসির সাথে বলল, খুব ভালো, শরীর চেষ্টা করছে। এই কয়েকটা শব্দ তার ভেতরে কোনো প্রদীপ জ্বালিয়ে দিল। সে প্রথমবারের মতো নিজের শরীরকে পুনরায় নিজের অনুভব করতে শুরু করেছিল। পঞ্চম দিনে অর্জুন বলল, আপনি যদি চান তবে আজ ওয়াকারের সাহায্যে একটু হাঁটার চেষ্টা করতে পারেন। এটা শুনে অনন্যার হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক মাস আগে পর্যন্ত হাঁটা তার কাছে সবথেকে সাধারণ কাজ ছিল, আর এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। সে ধীর স্বরে জিজ্ঞেস করল, তোমার মনে হয় আমি পারব? অর্জুন সহজভাবে বলল, আপনি চেষ্টা করতে পারেন, আর চেষ্টাই রাস্তা খুলে দেয়। নার্স লক্ষ্মী ওয়াকার নিয়ে এলো। অর্জুন অনন্যাকে সামলে নিয়ে ধীরে ধীরে উঠালো। হাঁটুতে কম্পন স্পষ্ট ছিল, কিন্তু এবার ভয় আগের মতো ছিল না। সে ওয়াকার ধরল। প্রথম পদক্ষেপটা খুব ছোট ছিল, কিন্তু সেটা ছিল একটা পদক্ষেপ। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তার হৃৎস্পন্দন প্রতিটি পদক্ষেপে বাড়তে থাকল। 3 কদম পূর্ণ হতেই তার পা জবাব দিতে লাগল, আর সে বসে পড়ল, কিন্তু মুখে এক উজ্জ্বল জয়ের হাসি ছিল। মায়ের চোখ ভেজা ছিল। নার্স লক্ষ্মী ফিসফিস করে বলল, আমি জানতাম এটা হবে। অনন্যা কাঁপানো গলায় বলল, আমি হাঁটছি, আর এই বাক্যটি তার কাছে কোনো প্রার্থনা পূর্ণ হবার মতো ছিল। পরের দিন যখন ডাক্তার তাকে হাঁটতে দেখল, তখন তার মুখে স্পষ্ট অবাক হবার ভাব ছিল। তিনি বারবার তার রিফ্লেক্স চেক করলেন, পা উঠালেন, চাপ বদলে দেখলেন। এই উন্নতি প্রত্যাশার চেয়েও দ্রুত, ডাক্তার বললেন। যে স্নায়ুগুলো মাসের পর মাস কোনো সাড়া দিচ্ছিল না, সেগুলোতে হঠাৎ এত সক্রিয়তা, এটা খুব বিরল। মা আবেগপ্রবণ হয়ে বললেন, ভগবান দয়ালু। ডাক্তার মাথা নাড়লেন, তিনিও বিস্ময়ে ছিলেন।
সন্ধ্যায় যখন অর্জুন ঘরে এলো, অনন্যা জানালার পাশে বসেছিল। বাইরে বাতাসে মুম্বাইয়ের আর্দ্রতা ছিল, কিন্তু তার মুখে এক গম্ভীর চিন্তা ছিল। অর্জুন জিজ্ঞেস করল, ক্লান্তি বেশি হয়েছে কি? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কখনো ভয় লাগে যে যদি আগে গিয়ে সবকিছু থেমে যায় তবে। অর্জুন নরম স্বরে বলল, যে পদক্ষেপগুলো আপনি নিজের দমে নিয়েছেন সেগুলোকে কেউ সহজে থামাতে পারবে না। কখনো কখনো কেবল শরীর নয়, মনকেও মজবুত হতে হয়। তার এই শব্দগুলো অনন্যার ভেতরে গভীর পর্যন্ত নেমে গেল এবং সাথে এক নতুন অস্থিরতাও জেগে উঠল। কেন প্রতিবার তার মনে সবথেকে আগে অর্জুনের কথাই আসে? সে নিজেকে বোঝাল যে এটা কেবল কৃতজ্ঞতা, কিন্তু তার মন প্রথমবারের মতো তার সাথে দ্বিমত জানাল। সেই রাতে যখন সে ঘুমালো, তার মনে হল যে তার জীবন এখন কেবল হাঁটা শেখার সফর হয়ে রয়ে যায়নি, অন্য কিছুও বদলছে, যা শব্দে প্রকাশ করা যায় না, কেবল মনে অনুভব করা যায়। পরের এক সপ্তাহে অনন্যার জীবন যেন নতুন ছন্দ পেতে লাগল। সকালে ফিজিওথেরাপি, দুপুরে আরাম আর সন্ধ্যায় অর্জুনের মাসাজ। এই ক্রম তার দিনগুলোকে স্থির আর ভরসাযোগ্য করে তুলছিল। ওয়াকারের সাহারায় তার পদক্ষেপ ধীরে ধীরে মজবুত হতে থাকল। এখন সে ৪-৫ নয়, ৭-৮ কদমও হেঁটে নিত। প্রতিটি পদক্ষেপে তার মুখে সেই একই উজ্জ্বলতা আসত, যেন প্রতিদিন সে নিজেকে একটু একটু করে জয় করছে। মা এখন আগের মতো চিন্তায় ছিলেন না। তিনি প্রতিটি অগ্রগতিকে ভগবানকে ধন্যবাদ জানাতেন, আর অনন্যা তার মুখে আশার আলো পড়তে পারত। নার্স লক্ষ্মী যখনই ঘরে আসত, হেসে বলত, তুমি অনেক এগিয়ে এসেছ। আর অনন্যা সত্যিই মনে হতো যে হয়তো সে পুনরায় স্বাভাবিক জীবনের দিকে ফিরতে পারে। অন্যদিকে অর্জুন এখন কেবল একজন চিকিৎসা করা ব্যক্তি ছিল না, সে তার কাছে এক শান্ত ছায়ার মতো হয়ে গিয়েছিল, যেখানে সে কিছু না বলে স্বস্তি পেত। তার চোখে স্থিরতা ছিল, আর তার হাতে সেই ভরসা, যার ওপর অনন্যা এখন অজান্তে ভর দিয়েছিল। অনেকবার অর্জুন ঘরে আসত আর বিনা প্রয়োজনে কোনো কথা না বলে কেবল চুপচাপ নিজের কাজ করত, কিন্তু তার উপস্থিতি অনন্যার দিন সহজ করে দিত। এক সন্ধ্যায় ডাক্তার তাকে ডাকলেন। রিপোর্ট দেখে যিনি বললেন, যদি প্রগ্রেস এভাবেই চলতে থাকে তবে আগামী ১০-১২ দিনের মধ্যে আপনাকে বাড়ি পাঠানো যেতে পারে। এটা শুনে মনে খুশি জাগল, কিন্তু তারই সাথে এক হালকা অস্থিরতাও এলো। হাসপাতাল ছেড়ে দেওয়ার মানে ছিল অর্জুনের নিয়মিত আসা বন্ধ হয়ে যাওয়া। ঘরে ফিরে সে জানালার পাশে বসে পড়ল। বাইরে বাতাসে সমুদ্রের আর্দ্রতা ছিল, আর আকাশে সন্ধ্যার ফ্যাকাশে নীল রং ছড়িয়ে পড়ছিল। কিন্তু তার মনে এক অজানা ভয় ঘুরপাক খাচ্ছিল। বাড়ি যাওয়ার পর সে কি এই সফরে আবার একা হয়ে পড়বে? তার উন্নতি কি জারি থাকবে, নাকি কোথাও থেমে যাবে? আর সবথেকে বড় কথা, অর্জুন তার সাথে থাকবে কিনা? অর্জুন যখন ঘরে এলো, সে অনন্যার মুখে সেই ভারী ভাবটা তৎক্ষণাৎ অনুভব করল। কিছু চিন্তিত লাগছে, সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। অনন্যা এক পল চুপ থেকে তারপর বলল, ডাক্তার বলল যে আমি ১০-১২ দিনের মধ্যে বাড়ি যেতে পারি। অর্জুন হেসে বলল, এটা খুব ভালো খবর। কিন্তু অনন্যা তার চোখের দিকে তাকাল। সে হয়তো তার কাছ থেকে অন্য কোনো উত্তর চাইছিল, এমন কোনো শব্দ যা এটা বোঝায় যে সে তার সফরের অংশ হয়ে থাকবে। সে ধীর স্বরে বলল, জানি না কেন ভালোও লাগছে, আবার ভয়ও লাগছে। এখান থেকে যাওয়ার পর সব বদলে যাবে। অর্জুন কিছুক্ষণ চুপ থাকল, আর তারপর বলল, বদল জীবনের অংশ, কিন্তু যে কদমগুলো আপনি নিজে নিয়েছেন সেগুলোকে কেউ থামাতে পারবে না। আপনার রিকভারি আপনার নিজের পরিশ্রম অনন্যা। আমি তো কেবল আপনার সাথে থেকে রাস্তাটা একটু সহজ করছিলাম। তার সরল শব্দগুলো অনন্যার মনের গভীর পর্যন্ত নেমে গেল। সে উপলব্ধি করল যে সে যতটা নিজের পায়ে দাঁড়ানো শিখছিল, ততটাই অন্য কারো সাহারায় মন ঝুঁকেও শিখছিল। আর এই কথাটাই তাকে সবথেকে বেশি ভয় দেখাচ্ছিল। দুজন কিছুক্ষণ নীরবতায় বসে থাকল। ঘরে কেবল জানালা দিয়ে আসা হাওয়ার শব্দ ছিল। অনন্যা ওয়াকার ধরল আর কয়েক কদম এগিয়ে গেল, যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছে যে হাঁটা তার নিজের দমে সম্ভব। অর্জুন দেখল এবং বলল, আপনি যেখানেই যাবেন আপনার সাহস সবসময় সাথে যাবে। এই শব্দগুলো তাকে সান্ত্বনাও দিল, আবার সেখানেই এক অস্থির করে তোলা চিনচিনে অনুভূতিও দিয়ে গেল। সে জানত যে আগামী দিনগুলোতে জীবন বদলাতে চলেছে, কিন্তু এখন প্রথমবারের মতো সে উপলব্ধি করছিল যে বদলানোর ভয় শরীরের লাগে না, মনের লাগে। সেই রাতে সে বালিশে মাথা রেখে অনেকক্ষণ জেগে থাকল। তার পা দ্রুত ঠিক হচ্ছিল, কিন্তু তার ভেতরের আবেগীয় সফর, সেটা এখন কেবল শুরুই হয়েছিল। ছুটির তারিখ এখন ধীরে ধীরে কাছে আসতে লাগল। সকালে জানালার পাশে দাঁড়িয়ে অনন্যা যখন সমুদ্রের দিকে তাকাত, তার মনে হতো যেন হাওয়া তাকে এক নতুন শুরুর দিকে ঠেলে দিচ্ছে। ওয়াকারের সাহারায় তার পদক্ষেপ আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছিল,
এবং অনেকবার সে সাহারা ছাড়াই 2-3 সেকেন্ড দাঁড়িয়েও থাকত। মা তার প্র্যাকটিসের সাথে থাকতেন এবং প্রতিটি ছোট পরিবর্তনে তার চোখ ভরে যেত। মনে হচ্ছিল যেন মাসের পর মাস থেমে থাকা সময় এখন তার পক্ষে আবার বইতে শুরু করেছে। কিন্তু এই সব কিছুর মাঝে আরও একটা পরিবর্তন অনন্যার ভেতরে চুপচাপ বড় হচ্ছিল। অর্জুনের প্রতিটি সন্ধ্যায় আসা, তার শান্ত স্বভাব, তার চোখের স্থিরতা, এই সব কোনো না বলা ভাবের মতো তার মনে জায়গা করে নিচ্ছিল। সে কখনো একে কৃতজ্ঞতা ভাবত, কখনো সাহারা, কিন্তু ভেতরে কোথাও এক ঝাপসা উষ্ণতা ছিল যার ছায়া সে নিজের থেকে লুকিয়ে রাখতে পারছিল না। এক সন্ধ্যায় অর্জুন এলো না। শুরুতে সে ভাবল হয়তো সে একটু দেরি করে আসবে, কিন্তু যেমন যেমন সময় কাটতে থাকল ঘরের নীরবতা ভারী হতে লাগল। সে জানালার পাশে বসে বাইরে দেখতে থাকল, কিন্তু তার মন সেই দরজাতেই আটকে ছিল, যা খুলছিলই না। মা জিজ্ঞেস করল, কিছু হয়েছে কি? আর সে উত্তর দিল, কিছু না, কেবল অর্জুন এলো না। তবে তার চোখ সত্যি বলছিল, আর সেই সত্যিটা ছিল অস্থিরতা। সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। এত মাসের লড়াইয়ে সে অনেক কিছু সহ্য করেছিল, ব্যথা, হতাশা, ভয়, কিন্তু আজ তার অস্থিরতা অন্যরকম ছিল। তার মনে হচ্ছিল অর্জুনের অনুপস্থিতি তার ভেতরে কোনো এক খালি জায়গা দেখিয়ে দিয়েছে, যা সে এখন পর্যন্ত চিনতে চায়নি। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি তার ওপর অনেক বেশি নির্ভর হয়ে পড়েছি? কিন্তু উত্তর দেওয়ার সাহস তার ভেতরে ছিল না। পরের দিন সকালে সূর্য উঠতেই অনন্যা জানালার পাশে দাঁড়িয়েছিল। প্রতিটি কদমে আজ এক হালকা দুর্বলতা অনুভব হচ্ছিল, যেন মনের উলঝন শরীরে নেমে এসেছে। সে বকার ধরে প্র্যাকটিস করছিল, কিন্তু কোথাও না কোথাও তার নজর দরজাতেই ছিল। প্রায় 10টার সময় দরজা খুলল আর অর্জুন ভেতরে এলো। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে সেই একই নম্রতা। অনন্যা কিছু বলার আগেই সে বলল, মাফ করবেন, কাল বাড়িতে একটা জরুরি কাজ এসে গিয়েছিল। তার আওয়াজ সরল ছিল, কিন্তু অনন্যা ভেতরে এক ভারী পাথর ধীরে ধীরে নেমে যাওয়া অনুভব করল। সে ধীরস্বরে বলল, যদি তুমি আসতে তবে ভালো লাগত। এই বাক্যটি তার মন থেকে বেরিয়েছিল, কোনো আড়াল ছাড়াই। অর্জুন তার দিকে তাকালো, আর তার চোখে এক নরম ভাব এলো, যেন সে তার না বলা কথাগুলো বুঝতে পারছে। এখন আমি আছি, সে বলল, চলুন আজকের দিন শুরু করি। তার এই শব্দগুলোতে না প্রতিশ্রুতি ছিল, না দূরত্ব, ছিল কেবল এক সহজ স্থির উপস্থিতি। আর এই কথাটাই অনন্যার মনকে সবথেকে বেশি ছুঁয়ে গেল। যখন সে আজ ওয়াকার নিয়ে হাঁটল, তার পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ ছিল, যেন তার শরীরই নয়, তার মনও নিজে নিজে দাঁড়িয়ে যাচ্ছিল। অর্জুন চলে যাওয়ার পর সে জানালার পাশে বসে অনেকক্ষণ ধরে ভাবতে থাকল যে এই সম্পর্কটা কি, কেবল সাহারা, বন্ধুত্ব, নাকি তার চেয়ে বেশি কিছু। ভয় আর আশা দুটোই তার মনে একসাথে চলছিল। প্রতিটি অগ্রগতির সাথে সে মজবুত হচ্ছিল, কিন্তু প্রতিদিন অর্জুন চলে যাওয়ার পর সে এক নিস্তব্ধতাও অনুভব করত, যাকে সে এখনও নাম দিতে পারছিল না। সেই রাতে ঘুমানোর সময় সে প্রথমবারের মতো অনুভব করল যে ঠিক হওয়া কেবল পায়ের নয়, মনেরও সফর হয়, আর হয়তো এই সফরই আগে তার জন্য আসল পরীক্ষা হতে চলেছে। হাসপাতাল থেকে ছাড়ার আর মাত্র 3 দিন বাকি ছিল। সকালের হালকা গরম হাওয়া জানালা দিয়ে ভেতরে আসত, আর ঘরে এক অদ্ভুত অস্থিরতা ভরে দিত, যেন এই জায়গা, এই সফর কোনো মোড়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। অনন্যা ওয়াকারের সাহারা ধীরে ধীরে হাঁটছিল। তার পদক্ষেপ আগের তুলনায় অনেক বেশি স্থির ছিল, কিন্তু মনে ওঠা ভয়ও সেই একই গতিতে বাড়ছিল। মায়ের চোখে গর্ব ছিল, কিন্তু অনন্যার ভেতর যেন কোনো অজানা বদলের পূর্বাভাস অনুভব করছিল। দুপুরে অর্জুন এলো। আজ তার চালচলনে এক আলাদা গাম্ভীর্য ছিল। সে ব্যাগ রাখল এবং বলল, আজ একটু লম্বা সেশন করব। এটা শেষ সপ্তাহ না, তাই মাংসপেশিকে আরেকটু সক্রিয় করা জরুরি। এটা শুনতেই শেষ সপ্তাহ শব্দটা অনন্যার ভেতরে কোথাও প্রতিধ্বনিত হয়ে উঠল, যেন কেউ তাকে ধীরে ধীরে বলছে যে পরিস্থিতি বদলাতে চলেছে, আর হয়তো সে এর জন্য তৈরিও নয়। ম্যাসাজের সময় অর্জুনের স্পর্শ বরাবরের মতো শান্ত আর ভরসাযোগ্য ছিল, কিন্তু আজ সে নিজে একটু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। ঘরে নীরবতা ছিল, কিন্তু এই নীরবতা আগের মতো ছিল না। এটা সেই নীরবতাগুলোর মধ্যে একটি, যাতে কিছু কথা বলার আগেই বোঝা যেতে শুরু করে। অনন্যা এটা জিজ্ঞেস করতে চাইছিল যে সব ঠিক আছে কিনা, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। মেসেজ শেষ হওয়ার পর অর্জুন বলল, চলুন আজ আরেকটু হাঁটার চেষ্টা করি। অনন্যা দাঁড়াল, ওয়াকার ধরল আর কদম বাড়াল। 1, 2, 3, তারপর 8, 10। যখন সে দেয়াল পর্যন্ত পৌঁছাল, সে ঘুরে দেখল। অর্জুনের মুখে গর্বের এক উজ্জ্বলতা ছিল, যা শব্দের চেয়ে অনেক বেশি সত্য মনে হচ্ছিল। সে অনুভব করল যে এই গর্ব কেবল চিকিৎসার অগ্রগতির নয়, বরং তার সংগ্রামের অংশ হওয়ার ছিল। যখন তারা আবার বসল, অনন্যা সাহস করে জিজ্ঞেস করল,
আপনি ঠিক আছেন? আজ কিছু আলাদা লাগছে। অর্জুন হালকা হাসি দিল, কিন্তু সেই হাসি তার চোখে নামল না। কেবল ভাবছিলাম যে আপনি যখন বাড়ি যাবেন তখন আপনার প্র্যাকটিস কেমন চলবে। অভ্যাস বদলাতে সময় লাগে। তার কথা সাধারণ ছিল, কিন্তু অনন্যা জানত যে এতে কেবল প্র্যাকটিসের চিন্তা লুকিয়েছিল না। অর্জুন চলে যেতে লাগল, তখন অনন্যা ধীর স্বরে বলল, কাল একটু তাড়াতাড়ি আসতে পারেন? আমার কিছু কথা বলার আছে। তার মন জোরে ধকধক করছিল। অর্জুন থামল, তার দিকে তাকালো যেন তার না বলা কথাগুলো পড়ে নিয়েছে। তারপর বলল, হ্যাঁ, আসব। সে চলে যাওয়ার পর ঘরে নিস্তব্ধতা অসহ্য মনে হতে লাগল। হাওয়া ভারী হয়ে গেল, আর অনন্যা বিছানায় বসে নিজের সাথে লড়াই করতে লাগল যে সে কি সত্যিই তার সাথে কথা বলতে পারবে, সে কি নিজের আবেগগুলোকে স্বীকার করতে পারবে, নাকি সেগুলোকে চেপে দেবে। এর মধ্যেই দরজা খুলল, আর নার্স লক্ষ্মী ভেতরে এলো। তার হাতে একটা ফাইল ছিল। তিনি বললেন, অর্জুনের ব্যাপারে একটা কথা বলার ছিল। অনন্যার মন এক মুহূর্তের জন্য থেমে গেল। কি হয়েছে? নার্স শান্তস্বরে বলল, সে সামনের মাসে নিজের গ্রামে যাচ্ছে। তার মায়ের শরীর খারাপ, তাই হয়তো সে দীর্ঘ সময় মুম্বাই থাকতে পারবে না। এটা শুনতেই যেন এক গভীর নীরবতা তার ভেতরে ছড়িয়ে গেল। যে ভয় থেকে সে বেঁচে আসছিল তা হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল। এটা কেবল হাসপাতাল ছাড়ার ব্যাপার ছিল না, এখন এতে কোনো আপন মানুষকে হারিয়ে ফেলার চিনচিনে ব্যথাও মিশে গিয়েছিল। সেই রাতে সে অনেকক্ষণ জানালার পাশে বসে রইল। বাইরে সমুদ্রের ঢেউ অনবরত উঠে ভেঙে পড়ছিল, কিন্তু তার ভেতরে ওঠা ঢেউ ছিল অনেক বেশি গভীর ও শান্ত। আর সেই গভীরতায় সে প্রথমবারের মতো এটা স্বীকার করল যে এই সফরে সে কেবল হাঁটা শেখেনি, সে কাউকে হারানোর ভয় অনুভব করাও শিখে নিয়েছে। পরের দিন সকালে অনন্যা অনেক তাড়াতাড়ি উঠে গেল। ঘরে হালকা ঠান্ডা ছিল, কিন্তু তার হাত পা গরম ছিল, যেন মন তাকে অনবরত কোনো দূরে দাঁড়িয়ে থাকা সত্যের দিকে ঠেলে দিচ্ছে। আজ সে অর্জুনকে সেই কথা বলতে চলেছিল, যা সে দিনের পর দিন নিজের ভেতরে চেপে রেখেছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকল, কিন্তু তার মন বারবার সেই একই প্রশ্ন জিজ্ঞেস করছিল, সে কি সত্যিই তৈরি? তবে মন কেবল একটাই কথা বলছিল, যদি আজ না বলা হয় তবে হয়তো আর কখনো বলতে পারবে না। প্রায় 10টার সময় দরজা খুলল, আর অর্জুন ভেতরে এলো। তার চোখের নিচে হালকা ক্লান্তি ছিল, কিন্তু মুখ বরাবরের মতো শান্ত। সে হেসে জিজ্ঞেস করল, আজ তাড়াতাড়ি উঠে গেলে? অনন্যা কেবল মাথা নাড়াল। তার ভেতরে যে অস্থিরতা ছিল তা তার গলার স্বরে পরিষ্কার শোনা যাচ্ছিল। অর্জুন সেশন শুরু করল। তার স্পর্শে বরাবরের মতো ভরসা ছিল, কিন্তু আজ অনন্যার ভেতরে এক আলাদা অস্থিরতা জাগছিল। প্রতিবার যখন সে তার পা উঠাচ্ছিল, মোড়াচ্ছিল, সোজা করছিল, অনন্যার মনে হচ্ছিল যে এই মুহূর্তগুলো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই চিন্তাই তার ভেতরে এক অদ্ভুত কসমাশানি ভরে দিচ্ছিল। সেশন শেষ হতে হতে তার মন আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। যখন তারা দুজনে বসল, অনন্যা সাহস জুটিয়ে বলল, অর্জুন, আমার আপনাকে কিছু বলার আছে। অর্জুনের নজর তার দিকে উঠল। বলুন। অনন্যা ওয়াকারের হাতল শক্ত করে ধরল। আমি জানি না কিভাবে বলবো, কিন্তু যখন জানতে পারলাম যে আপনি গ্রামে যাচ্ছেন, আমার মনে হলো। তার আওয়াজ ওখানেই আটকে গেল। গলা ভারী হয়ে এলো। সে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু শব্দ যেন ঠোঁটের ওপর জমে গেল। তখনই দরজা জোরে খুলল, আর নার্স লক্ষ্মী হড়বড় করে ভেতরে এলেন। অনন্যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ডাক্তার তোমাকে এখনই ফাইনাল ওয়াক টেস্টের জন্য ডাকছেন। যদি তুমি এই টেস্ট পাস করে নাও তবে ছাড়ার তারিখ এগিয়ে আসতে পারে। ঘরের পরিবেশ একদম বদলে গেল। অনন্যা কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল। এইমাত্র যে আবেগগুলো তার ঠোঁট পর্যন্ত এসে গিয়েছিল, সেগুলো হঠাৎ ধোঁয়ার মতো উড়ে গেল। সে অর্জুনের দিকে তাকাল, হয়তো এটা জানার জন্য যে সে তার অসম্পূর্ণ কথাটি বুঝতে পারল কিনা। কিন্তু নার্সের গলার স্বরে এতটাই তাড়া ছিল যে সে কিছু বলতেই পারল না। অর্জুন বলল, চলো, আমি তোমাকে টেস্টের জন্য নিয়ে চলি। তার গলায় এক নরম ভাব ছিল, যা অনন্যাকে একটু সামলে দিল। সে উঠল, ওয়াকার ধরল, আর বাইরের দিকে এগিয়ে গেল। কিন্তু তার মনে সেই অসম্পূর্ণ কথাটি প্রতিধ্বনিত হতে থাকল, আর এই উপলব্ধিও যে এখন তাদের কাছে সময় খুব কম বাকি আছে। ডাক্তারের সামনে দাঁড়িয়ে তার মনে হল যে এই ওয়াক টেস্ট কেবল তার পায়ের পরীক্ষা নয়, বরং তার মনেরও। মা আর নার্স দূরে দাঁড়িয়ে দেখছিলেন। অর্জুন তার পেছনে দাঁড়িয়েছিল, যেভাবে প্রতিবার থাকত। ডাক্তার বললেন, তৈরি? অনন্যা মাথা নাড়াল এবং প্রথম পদক্ষেপ বাড়াল। তার পদক্ষেপ আগের চেয়ে অধিক মজবুত ছিল, কিন্তু মনে ঘাবড়ানিও ঠিক ততটাই গভীর।
চতুর্থ পঞ্চম কদমে তার হাঁটু হালকা ডগমগাল, কিন্তু সে নিজেকে সামলে নিল। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল যে তার জীবন কোনো নতুন দিশার দিকে এগিয়ে যাচ্ছে। কেবল সে জানত না যে সেই দিশায় অর্জুন সাথে থাকবে কিনা। টেস্ট শেষ হলো এবং ডাক্তার সন্তুষ্টির সাথে বললেন, খুব ভালো অনন্যা, যদি আরও 2 দিন এইভাবেই উন্নতি থাকে তবে তুমি সময়ের আগে বাড়ি যেতে পারো। মায়ের চোখ ভরে এলো। নার্স খুশিতে হাত জোড় করলেন, কিন্তু অনন্যার নজর কেবল অর্জুনকে খুঁজছিল। তার মুখে খুশিও ছিল, আর কোথাও গভীরতায় এক হালকা ম্লান ভাবও, যেন সে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। করিডোরে ফেরার সময় অনন্যা বুঝতে পারল যে আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। সে হাঁটতে পারে, দাঁড়াতে পারে, কিন্তু কি সে নিজের কথা বলতে পারবে এর আগে যে অর্জুন সত্যি সত্যিই তার জীবন থেকে দূরে চলে যাবে? সন্ধ্যা ধীরে ধীরে রাতে বদলে যাচ্ছিল। হাসপাতালের ইমারতের বাইরে লাগানো আলোগুলো দূর থেকে ছোট ছোট তারার মতো চকচক করছিল, আর অনন্যা নিজের ঘরের জানালার পাশে বসে সেগুলোকে চুপচাপ দেখছিল। ফাইনাল ওয়াক টেস্ট তার শরীরকে ক্লান্ত করে দিয়েছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা গভীর হয়ে যাচ্ছিল। কাল তার ছুটি, সেই দিন যার জন্য সে মাসের পর মাস লড়াই করছিল। কিন্তু আজ সেই দিনের চিন্তা তাকে হালকা এক খালি অনুভূতি দিচ্ছিল, যেন কোনো অদেখা সম্পর্ক এইমাত্র কাটতে চলেছে। ঘরে মা হালকা ঘুমেছিলেন। বাতাসে ওষুধের গন্ধ আর পাখার ধীর আওয়াজ মিশে এক স্থির পরিবেশ তৈরি করছিল, যাতে অনন্যা বারবার ভাবছিল যে আজ কি সে অর্জুনকে মনের কথা বলতে পারবে। প্রায় 8টার সময় দরজা কড়া নাড়ল। অনন্যা দেখল অর্জুন ছিল। সে বরাবরের মতো শান্ত হাসি নিয়ে ভেতরে এলো, কিন্তু তার চোখে আজ এক আলাদা কোমলতা ছিল। সে ধীরে ধীরে বলল, ভাবলাম ডিসচার্জের আগে আপনার সাথে একবার দেখা করে নি, কাল হয়তো সময় পাব না। এটা শুনে অনন্যার মন একটু ভারী হয়ে গেল। সে সাহস করে জিজ্ঞেস করল, আপনার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত কি একদম পাকা? অর্জুন কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, হ্যাঁ, মায়ের শরীর ঠিক হচ্ছে না, এখন বাড়িতে থাকা জরুরি, হয়তো দীর্ঘ সময় ফিরতেও না পারি। তার এই শব্দগুলো যেন সরাসরি অনন্যার বুকে গিয়ে লাগল। সে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো শব্দ বাইরে বের হতে পারল না। অর্জুন তার পাশে বসল এবং বলল, তুমি এখন অনেক মজবুত অনন্যা, কাল থেকে নতুন শুরু করবে, সব ঠিক হবে। অনন্যার চোখে যেন কোনো এক হালকা ব্যথার আশ কেঁপে গেল। সে ধীর স্বরে বলল, যদি আপনি না থাকতেন তবে আমি এখানে পৌঁছাতে পারতাম না। অর্জুন তার হাতের দিকে তাকিয়ে বলল, তোমার পরিশ্রম আছে, আমি কেবল সাথে ছিলাম। সে সাহস সঞ্চয় করল আর বলতে যাচ্ছিলই যে ঠিক তখনই করিডোরে হঠাৎ হুড়োহুড়ি শুরু হল। নার্সরা কোনো রোগীকে স্ট্রেচারে নিয়ে দৌড়াচ্ছিল। সেই আওয়াজ ঘরের শান্তি ভেঙে দিল। অর্জুন দরজার দিকে তাকালো এবং বলল, আমাকে যেতে হবে, হয়তো এমার্জেন্সি আছে। অনন্যা তার হাত ঢিলে করে ছেড়ে দিল। অর্জুন দরজা পর্যন্ত গেল, তারপর এক মুহূর্তের জন্য থামল এবং তার দিকে তাকিয়ে খুব ধীরে বলল, নিজের খেয়াল রেখো, সত্যি। দরজা বন্ধ হয়ে গেল। ঘরে আবার শান্তি ছড়িয়ে পড়ল, কিন্তু সেই শান্তি এখন একটু ভারী ছিল। অনন্যা জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। বাইরে সমুদ্রের দিক থেকে আসা হালকা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, আর সে সেই হাওয়ায় নিজের ভয় আর আশা দুটোকেই অনুভব করতে পারছিল। আজ যে কথাটি অসম্পূর্ণ রয়ে গেল তা তার মনে আরও গভীরে নেমে গেল। কাল সে হাসপাতাল ছেড়ে দেবে, এই কথাটি তাকে স্বস্তিও দিচ্ছিল আর কোথাও ভেতরে এক হালকা টিসও। কিন্তু এটুকু সে জেনে গিয়েছিল যে এই সফর এখন কেবল তার পায়ের শক্তির সফর হয়ে নেই, তার মনও কোনো নতুন দিশার দিকে চলতে শুরু করেছে, আর সেই দিশা কি হবে তা কাল ভোরের আলোই বলে দেবে। সকালের হাওয়া একটু ঠান্ডা ছিল, আর হাসপাতালের বাইরে থাকা গাছগুলোর ওপর হালকা রোদ পড়ছিল। এটা সেই সকাল ছিল যার অপেক্ষা অনন্যা মাসের পর মাস করছিল, ছুটির দিন। ঘরে মা উত্তেজিত হয়ে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। নার্স লক্ষ্মী বারবার জিজ্ঞেস করছিলেন যে সাহায্য লাগবে কিনা, কিন্তু এই সব হড়বড়ানির মাঝে অনন্যার মন এক অদ্ভুত শূন্যতায় ডুবেছিল। সে ওয়াকার ধরে জানালার কাছে দাঁড়িয়েছিল, যেন কোনো না বলা মুহূর্তের অপেক্ষা করছে। অর্জুন এখনও আসেনি। রাতের সেই অসম্পূর্ণ কথাটি তার বুকে আটকে ছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো সে ব্যস্ত থাকবে, হয়তো এমার্জেন্সি লম্বা চলেছে, কিন্তু মনে কোথাও আশার হালকা শিখা এখনও জ্বলছিল যে সে দরজা দিয়ে আসবে, একবার, কেবল একবার,
প্রায় 10টার সময় নার্স লক্ষ্মী এলো এবং বলল, অনন্যা, হুইলচেয়ার এসে গেছে। অনন্যা মাথা নাড়াল, কিন্তু যাওয়ার আগে আর একবার পেছনে ঘুরে দরজার দিকে দেখল। সেখানে কেবল নিস্তব্ধতা ছিল। সে ভাবছিল যে সত্যিই কি সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। করিডর দিয়ে যাওয়ার সময় তার সেই সব দিনগুলোর কথা মনে পড়ল, যখন এই রাস্তাতেই সে ভয় আর ব্যথার সাথে যাতায়াত করেছিল। আজ সে সেই একই রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার ভেতরে এক নতুন শক্তি ছিল, যা হয়তো অর্জুনের কারণে ছিল। হাসপাতালের বাইরে পৌঁছে মা তার হাত ধরে নিলেন এবং বললেন, চলো মা, বাড়ি যাই। অনন্যা আলতো করে হাসল, কিন্তু ভেতরে কোথাও এক চিনচিনে ব্যথা উঠল। তখনই পেছন থেকে এক আওয়াজ এলো, অনন্যা। আওয়াজটা এতটাই পরিচিত ছিল যে তার মন এক মুহূর্তে ধকধক করে উঠল। সে ফিরল। অর্জুন দৌড়াতে দৌড়াতে আসছে, নিঃশ্বাস দ্রুত, কপালে ঘাম। তার মুখে একটা কথাই পরিষ্কার লেখা ছিল, সে তাকে হারাতে চায় না। সে তার সামনে এসে থামল। কয়েক সেকেন্ড দুজনে কেবল একে অপরের দিকে তাকিয়ে রইল। অর্জুন ধীর স্বরে বলল, মাফ করো, রাতের এমার্জেন্সি লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে না দেখে যেতে দিতে চাইনি। অনন্যার চোখ ভিজে এলো। সে কেবল ফিসফিস করে বলল, আমিও আপনাকে ছাড়া এভাবে যেতে চাইনি। অর্জুন তার দিকে ঝুঁকে ওয়াকারটা ধরে বলল, তুমি এখন অনেক এগিয়ে গেছ, আমার তোমার ওপর গর্ব হয়। মনে রেখো, তোমার সবথেকে বড় জয় এটা যে তুমি আবার দাঁড়িয়েছ। আমি হয়তো দূরে থাকব, কিন্তু এই দূরত্ব তোমার শক্তিকে কম করবে না। অনন্যা তার দিকে তাকাল। তার শব্দের মাঝে লুকিয়ে থাকা যত্ন অনুভব করে সে ধীরে ধীরে বলল, কিন্তু কখনো কখনো মানুষের কেবল শক্তি নয়, একসাথেও প্রয়োজন হয়। অর্জুন কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে নিজের পকেট থেকে একটা ছোট কাগজ বের করল। এটা আমার নম্বর। গ্রামে নেটওয়ার্ক কম পাওয়া যায়, কিন্তু চেষ্টা করব যোগাযোগ রাখার। অনন্যা সেই কাগজটি এমনভাবে ধরল যেন কেউ তার হাতের তালুতে আশা রেখে দিয়েছে। মা গাড়ির দিকে ইশারা করলেন। যাওয়ার আগে অনন্যা অর্জুনকে দেখল। তার চোখে সেই একই সরল স্থির উষ্ণতা ছিল, যা তাকে সবথেকে কঠিন দিনগুলোতে সাহারা দিয়েছিল। সে বলল, ধন্যবাদ প্রতিটি জিনিসের জন্য। অর্জুন হেসে বলল, তোমাকে ধন্যবাদ বলার প্রয়োজন নেই। এই সফর তোমার ছিল, তোমার জয় তোমারই। গাড়িতে বসার সময় অনন্যা অনুভব করল যে তার মনের বোঝা ধীরে ধীরে হালকা হচ্ছে। রাস্তায় গাছের মাঝ দিয়ে ঝরে পড়া রোদ যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল যে জীবন সবসময় কোনো না কোনো মোড়ে নতুন আলো দেয়। সে জানালার বাইরে তাকাতে তাকাতে মনে মনে বলল, কিছু সম্পর্ক দূরে থেকেও মনের ধড়কনে বেঁচে থাকে। সময় চাইলে যে মোড়েই নিয়ে আসুক না কেন, সত্যিকারের সাথেই কখনো হারায় না। আর এটাই এই পুরো যাত্রার সবথেকে বড় শিক্ষা ছিল। যখন মানুষ পড়ে গিয়ে পুনরায় উঠে দাঁড়ায়, তখন সে কেবল শরীর দিয়ে নয়, আত্মা দিয়েও মজবুত হয়ে যায়।